প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের পরিসংখ্যান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ কেন্দ্রীয় প্রবণতা থেকে আমাদের দ্বিতীয় রিভিশন ক্লাসটি আমরা আজকে নেব। তো আজকে আমরা আরেকটি ক্রিয়েটিভ কোশ্চেন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো চলো আমরা ক্লাসটি শুরুর আগে আমি রঘুনাথ বণিক, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, মাইলস্টোন কলেজ। তো চলো বন্ধুরা আমরা ক্লাসটি শুরু করি। প্রথমে আমরা প্রশ্নটি পড়ি। দেখো, সৃজনশীল প্রশ্ন 2। কোন কলেজের 12 জন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো: 70, 68, 72, 80, 84, 90, 80, 84, 86, 78, 60, 64। প্রথম প্রশ্নটি হচ্ছে, কখন জ্যামিতিক গড় নির্ণয় করা যায় না? সেকেন্ড কোশ্চেন, কখন অ্যারিথমেটিক মিন ইকুয়াল টু জ্যামিতিক মিন ইকুয়াল টু হারমোনিক মিন হয়? ব্যাখ্যা করো। গ নাম্বার কোশ্চেন, উদ্দীপকের আলোকে মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। ঘ নাম্বার, ছাত্রদের প্রাপ্ত নম্বরের আলোকে দেখাও যে এম গ্রেটার দেন জিএম ইজ গ্রেটার দেন এইচএম। অর্থাৎ গাণিতিক গড় জ্যামিতিক গড় অপেক্ষা বড় এবং জ্যামিতিক গড় তরঙ্গ গড় অপেক্ষা বড়। তা আমরা প্রথমেই জানবো যে কখন জ্যামিতিক গড় নির্ণয় করা যায় না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে জ্যামিতিক হল কোন তথ্য সারির গুণফলের তততম মূল। তাহলে যদি তথ্য সারিতে কোনো শূন্য থাকে বা ঋণাত্মক সংখ্যা থাকে, হ্যাঁ, এক বা একাধিক শূন্য থাকে বা কোনো ঋণাত্মক সংখ্যা থাকে, তাহলে তাদের গুণফল কি শূন্য হয়ে যায়। সেই ক্ষেত্রে আমাদের জ্যামিতিক গড় নির্ণয় করা যায় না। ঠিক আছে? তাহলে আমরা একটু প্রশ্নটা লিখি। দেখো যে কখন জ্যামিতিক গড় নির্ণয় করা যায় না। প্রথম প্রশ্নটা আমি একটু লিখে দিচ্ছি, তোমরা তুলে নাও। কখন জ্যামিতিক গড় নির্ণয় করা যায় না? দেখো, ক নাম্বার, তথ্য সারির এক বা একাধিক মান, এক বা একাধিক পদ, শূন্য হলে তথ্য সারিতে ঋণাত্মক মান থাকলে, তথ্য সারিতে ঋণাত্মক পদ থাকলে, অথবা খোলা শ্রেণীব্যাপ্তির ক্ষেত্রে, তারপরে আমরা লিখতে পারি গুণবাচক তথ্যের ক্ষেত্রে তারপরে খোলা শ্রেণীসীমা থাকলে, খোলা শ্রেণীসীমার ক্ষেত্রে জ্যামিতিক গড় নির্ণয় করা যায় না। মনে থাকবে?
জ্যামিতিক গড় নির্ণয় করা যায় না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীবৃন্দ। নির্ণয় করা যায় না। ওকে, আবার বলছি যে কোনো তথ্য সারির এক বা একাধিক পদ যদি শূন্য থাকে অথবা ঋণাত্মক পদ থাকে, তারপরে যেমন অথবা তথ্য সারিটা গুণবাচক হয়, আর খোলা শ্রেণীসীমার ক্ষেত্রে আমরা জ্যামিতিক গড় নির্ণয় করতে পারি না। এবার আসো সেকেন্ড কোশ্চেন, যে কখন গাণিতিক গড়, তরঙ্গ গড় এবং জ্যামিতিক গড় সমান হয়। একদম সহজ কথা, যে তথ্য সারির প্রতিটা মান যখন সমান হবে তখন কি গাণিতিক গড়, জ্যামিতিক গড় এবং তরঙ্গ গড় সমান হবে। আমরা এখন এটা একটা দেখো আমরা গাণিতিকভাবে ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি। ধরো আমি খ নম্বরের প্রশ্নটি এখন আমরা আনসার করব। আমরা n সংখ্যক তথ্য সারি নেই, যে কোনো তথ্য সারির n সংখ্যক মান, কোন তথ্য সারির n সংখ্যক মান, তথ্য সারির n সংখ্যক মান যথাক্রমে x1 x2 xn, ওকে, xn ধরি আমরা x1 ইকুয়াল টু x2, যেহেতু আমাদের ইকুয়াল ভ্যালু ধরতে হবে, xn সমান আমরা a ধরে নিলাম। ঠিক আছে, তাহলে আমাদের দেখো, তাহলে আমরা যদি অ্যারিথমেটিক মিন বের করতে চাই, m সমান এই তথ্য সারি যোগ করে x2 প্লাস প্লাস xn ডিভাইডেড বাই n, তাই তো? তথ্য সারির মানগুলোর যোগফলকে তথ্য সংখ্যা দ্বারা ভাগ করে আমরা অ্যারিথমেটিক মিন বের করি, তাই না? এটা তোমরা সবাই জানো। এখন প্রত্যেকটা ভ্যালুর মান কত ধরছি আমরা, a বসিয়ে দেই, a প্লাস প্লাস a বাই n। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, এখানে a প্লাস প্লাস a, তাহলে কয়টা a আছে এখানে? n সংখ্যক a আছে, রাইট, n সংখ্যক a আছে। তাহলে আমি n সংখ্যক a আমরা লিখতে পারি n a ডিভাইডেড বাই n, n কেটে গেল, তাহলে আমি অ্যারিথমেটিক মিন পেয়ে গেলাম কত? a। ঠিক সেম ভাবে আমি দেখব জ্যামিতিক মিন। তাহলে জ্যামিতিক গড় জিএম সমান কি? তাহলে আমরা উপরে লিখি, আমরা গাণিতিক গড় কিন্তু পেয়ে গেলাম a। এবার দেখি জ্যামিতিক গড়। আবার জ্যামিতিক গড় জিএম এর সূত্রটা কি মনে আছে তোমাদের? জ্যামিতিক গড় জিএম সমান কি? তথ্য সারির মানগুলোর গুণফলের তততম মূল, মানে 1/n। ঠিক আছে, তাহলে দেখো আমাদের প্রত্যেকটা ভ্যালু আমরা বসিয়ে দিই, প্রত্যেকটা ভ্যালুর মান হচ্ছে আমাদের a ইনটু a ডট ডট a। দেখো যোগের ক্ষেত্রে আমাদের n সংখ্যা কি হয়েছে, তাই গুণের ক্ষেত্রে হবে a টু দি পাওয়ার n। ঠিক আছে, a গুণ করলে কি a স্কয়ার, a আমরা যদি a ইনটু a করি a স্কয়ার, a তিনটায় গুণ করলে a কিউব। ঠিক একইভাবে n সংখ্যক a যদি আমরা গুণ করি তাহলে a টু দি পাওয়ার n হবে। তাহলে আমরা লিখতে পারি যে a টু দি পাওয়ার n তার হোল পাওয়ার 1/n। দেখো n কেটে গেল, তাহলে আমার কি হলো a। তাহলে আমি জ্যামিতিক গড় পেয়ে গেলাম a। এবার আসো তরঙ্গ গড়। আবার
তরঙ্গ গড় দেখো, তরঙ্গ গড় এটা হচ্ছে কি এইচএম। এইচএম এর ফর্মুলাটা কি? এইচএম এর ফর্মুলা হচ্ছে n বাই 1 বাই x1 প্লাস 1 বাই x2 প্লাস 1 বাই xn। ওকে, এখন আমরা দেখো এখানে প্রত্যেকটা ভ্যালু আমরা বসিয়ে দেই। n 1 বাই a প্লাস 1 বাই a প্লাস প্লাস 1 বাই, তাহলে এখানে কয়টা 1 বাই আছে? এখানে আমাদের n সংখ্যক 1 বাই আছে, তাহলে আমরা এটা লিখতে পারি উপরে n নিচে n ইনটু 1 বাই a। এটা কাটলে 1, তাহলে 1 ইনটু a বাই 1 দ্যাট মিন্স a। তাহলে আমরা কি পাচ্ছি যে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা দেখলাম যে যদি প্রত্যেকটা ভ্যালু সমান হয়, তথ্য সারির মান সমান হয়, তাহলে দেখা যাচ্ছে অ্যারিথমেটিক মিন, জ্যামিতিক মিন এবং হারমোনিক মিন সমান হয়ে যায়। তাহলে আমরা বলতে পারি অতএব কি তথ্য সারির মানগুলো পরস্পর সমান হলে কি গাণিতিক গড়, জ্যামিতিক গড়। অতএব আমরা কি বলতে পারি, লিখি অতএব তথ্য সারির মান প্রতিটি মান সমান হলে, অতএব তথ্য সারির মানগুলো, তথ্য সারির মানগুলো সমান হলে কি m গ্রেটার দেন m ইকুয়াল টু gm ইকুয়াল টু hm হয়। ক্লিয়ার? তাহলে আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। এবার আমরা গ নাম্বার প্রশ্নটি সলভ করব। গ নাম্বার প্রশ্নটিতে কি বলা হয়েছে যে আমাদের প্রদত্ত উপাত্ত থেকে আমরা মধ্যক এবং প্রচুরক নির্ণয় করব। এবার আসলে আমরা গ নাম্বার প্রশ্নে চলে যাই। গ নাম্বার প্রশ্ন, গ নাম্বারে আমাদের মধ্যক এবং প্রচুরক বের করতে হবে। তাহলে মধ্যক বের করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের যে 12 জন শিক্ষার্থীর গণিতের নম্বর আছে এটাকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিতে হবে। হ্যাঁ, প্রথমে আমরা কি করব, মধ্যমান নির্ণয়ের জন্য প্রদত্ত তথ্য সারিকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে ফেলি। লিখি যে প্রদত্ত তথ্য সারিকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। দেখো সাজিয়ে আমরা কি পাচ্ছি, আমি একটু লিখি 60, 64, 68, 70, 72, 78, 80, 80, 84, 84, 86, 90। আমরা তথ্যগুলোকে সাজিয়ে নিলাম। এখন এখানে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমাদের কয়টি মান আছে এই তথ্য সারি? 1 2 3 4 5 6 8 9 10 এবং 12। তাহলে এখানে n হচ্ছে আমাদের, এখানে n ইকুয়াল টু 12। তাহলে এটা জোড় না বেজোড়? তাহলে এটা একটা জোড় সংখ্যা, তাই না? জোড় সংখ্যা হলে আমরা মধ্যমা সূত্রটা কি হবে? দেখো আমি যদি এখান থেকে মধ্যমা বের করতে চাই, দেখো মাঝখানে আমাদের কয়টা ভ্যালু আছে, এদিক থেকে যদি মাঝখানে যাই 1 2 12টা তো অর্ধেক, 1 2 3 4 5 6, এইটা কোনো 1 2 3 4 5 6। তাহলে এই দুইটা মান আমাদের মিডিলে আছে, অর্থাৎ এই মান দুটা যদি আমি গড় নির্ণয় করি তাহলে আমি এটার মধ্যক পেয়ে যাব। এটা হচ্ছে শর্টকাট প্রসেস। অর্থাৎ 78 এবং 80 কে এভারেজ হলো আমাদের এই জোড় সংখ্যক তথ্যের ক্ষেত্রে কি মধ্যক। তো এটা হলো শর্টকাট পদ্ধতি। আর নরমালি আমরা ফর্মুলার সাথে যেটা বের করবো, ফর্মুলার মাধ্যমে দেখো যেহেতু আমাদের তথ্য সংখ্যা এখানে
জোড় আছে, তাহলে আমাদের সূত্রটা হবে এখানে দেখো, সুতরাং মধ্যকের সূত্রটা তখন হবে, মধ্যকে আমরা প্রকাশ করব এমই দ্বারা। দেখো মধ্যকের সূত্রটা কি, n/2 তম পদ যোগ n/2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই 2। তাহলে আমাদের এখানে n কত, 12 বসিয়ে দিই। তাহলে 12/2 তম পদ প্লাস 12/2 প্লাস 1 তম পদ বাই 2। তাহলে এখানে হচ্ছে আমাদের কত, 6 তম পদ প্লাস, দেখো 6 একে 7 তম পদ, 7 তম পদ বাই 2। এখন তুমি গণে দেখো 6 তম পদ কোনটা, 1 2 3 4 5 6 78 বসিয়ে দিই, 78 প্লাস, আর 7তম পদ কত, 80, এই যে 80 বসিয়ে দিলাম বাই 2। তাহলে কত হচ্ছে আমাদের, এটা হয়ে যাচ্ছে 79। তাহলে আমাদের মধ্যক আমরা পেয়ে গেলাম। আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছ যে মধ্যক কিভাবে নির্ণয় করতে হবে। তো এখন আমরা দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রচুরক আমরা কিভাবে বের করি, অর্থাৎ কোনো একটা তথ্য সারিতে যে মানটি সর্বাধিক সংখ্যক বার থাকবে তাকে আমরা বলবো ওই তথ্য সারির প্রচুরক। তাহলে এখানে একটু খেয়াল করে দেখো যে এখানে কোন মানটি সর্বাধিক সংখ্যক বার আছে। যেমন 80 আছে দেখো 2 বার, 84 আছে 2 বার, তাহলে এই ক্ষেত্রে প্রচুরক কিন্তু দুইটাই হবে। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো, যে প্রদত্ত তথ্য সারিতে প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে আমরা লিখবো মধ্যক। আমরা মধ্যক আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো প্রচুরক নির্ণয়, দেখো প্রদত্ত তথ্য সারিতে আমরা কি দেখতে পেলাম, প্রদত্ত তথ্য সারিতে কি 80 এবং 84 সংখ্যা দুটি সর্বোচ্চ 2 বার করে আছে। সারিতে 80 এবং 84 সংখ্যা দুটি সর্বোচ্চ 2 বার করে আছে। সংখ্যা দুটি সর্বোচ্চ 2 বার করে আছে, 2 বার করে আছে। ঠিক আছে, সুতরাং প্রদত্ত তথ্য সারির প্রচুরক কি 80 এবং 84। সুতরাং প্রদত্ত তথ্য সারির প্রচুরক 80 এবং 84। ওকে, আশা করি গ নাম্বার কোশ্চেনটি তোমরা ভালো করে বুঝতে পেরেছ। এবার আসো আমাদের ঘ নাম্বার প্রশ্নে। কি বলছে, যে গাণিতিক গড় অর্থাৎ অ্যারিথমেটিক মিন গ্রেটার দেন জ্যামিতিক মিন গ্রেটার দেন হারমোনিক মিন, এটা বের করার জন্য আমরা একটা চলো সলভ করে নিই। আমরা এই নম্বরের চলকটাকে আমরা এক্স ধরি, যে ধরি প্রদত্ত নম্বরের চলক xi, ধরি প্রদত্ত নম্বরের চলক xi। হ্যাঁ, এখন আমরা সারণী, প্রয়োজনীয় সারণী, গাণিতিক গড়, জ্যামিতিক গড়, তরঙ্গ গড় নির্ণয়ের প্রয়োজনীয় সারণীটা আমরা বের করি। সারণী
দেখো AM GM এবং HM নির্ণয়ের সারণী আমরা সারণীটা করি। xi হচ্ছে আমাদের নম্বরগুলো। xi দেখো তিনটা কলাম, xi, তারপর হচ্ছে log xi আর লাগবে 1/xi। ভ্যালুগুলো আমরা লিখি। কত কত ছিল? 70, 68, 72, 80, 84, 90, 80, 84, 86, 78, 60, 64। ওকে, আমরা আর একটু উপরে লিখি কনজাস্টেড, আমরা একটু উপরে লিখি। এর মধ্যে আমরা 12টা মান ধরাবো। सेवेंटी 68 72 80 84 90 80 84 86 78 60 64। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ওকে, সামেশন এক্স তোমরা একটু গুণ করে নেবে, আমি বসিয়ে দিচ্ছি। সামেশন এক্স আই হচ্ছে 916। এবার প্রত্যেকটা লগের মান নেব আমি। লগ 70 ক্যালকুলেটরে বসাই দিই, তোমরা পেয়ে যাবে। আমি মানগুলো বসাই দিচ্ছি, দেখো 1.845। তোমরা ক্যালকুলেটরে কি করবা? লগ দেখবা, লগ ফাংশন আছে, লগ দিয়ে 70 দিয়ে ইকুয়াল টু দিবা, এই ভ্যালুটা পেয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা ভ্যালু তোমরা বের করে বসাই দিবে। পরেরটা হবে 1.833, তারপরে 1.857, 1.903, 1.924, 1.954, 1.903, 1.924, 1.934, 1.892, 1.778, 1.806। এটাকে সাম টোটাল লেখো। লগ এক্স আই কত হচ্ছে? আমি ভ্যালুটা বসাই দিচ্ছি 22 পয়েন্ট, তোমরা করে নিবে 553। এরপর 1/xi, এটা তো বুঝোই। এই 70 অপোজিট ভ্যালু কত? 70 অপোজিট ভ্যালু বের করবা তোমরা। দেখো এই ভ্যালুগুলো হবে 1/xi 1/70 হচ্ছে 0.01429, তারপরে হচ্ছে 0.01 1471, 0.01 389, 0.01 250, 0.01 190, 0.01 111, তারপরে 0.01 250, 0.01 163, 0.01
2 82 0.01 667 0.01 563। আশা করি প্রত্যেকটা ভ্যালুই তোমরা ক্যালকুলেটর দিয়ে বের করে ফেলতে পারবে। এটাকে যদি আমরা সামেশন করি, সামেশন 1/xi ইকুয়াল টু হচ্ছে 0.15955। ওকে, এই টেবিলটা আগে তোমরা কমপ্লিট করবা। এখন দেখো আমরা একটা একটা করে মান বের করি। প্রথমে আসো আমাদের এখানে n কত বলো, n হচ্ছে আমাদের 12, তাই না? তাহলে গড়ের সূত্রটা তোমরা সবাই জানো যে m সমান তখন কি, আমার তো এই মানগুলো লাগবে, আমরা এগুলো একটু ডিলিট করে দিই। আশা করি তোমরা ক্যালকুলেশনটা করে নিয়েছো। m সমান সামেশন xi বাই n। সামেশন xi আমরা কত পেয়েছি, 916/12। তাহলে কত হলো, এই ভ্যালুটা হচ্ছে আমাদের 76.33। এখন আমরা বের করব জ্যামিতিক মিন। তাহলে জিএম সমান কত, জিএম সমান হচ্ছে এন্টিলগ এন্টিলগ সামেশন লগ xi বাই n। দেখো এন্টিলগ সামেশন xi কত পেয়েছি আমরা, 22.553, n হচ্ছে 12। তাহলে আমাদের ভ্যালুটা কত, তাহলে আমাদের কত হচ্ছে দেখো, এটা যদি আমরা মান বের করি, এন্টিলগ কত আমাদের 1.879417। এটা ক্যালকুলেটরে আমাদের বের করলে চলে আসবে 75.76। আমরা জ্যামিতিক মিন পেয়ে গেলাম। এবার আসে আমাদের হারমোনিক মিন। হারমোনিক মিনের সূত্র হচ্ছে n বাই সামেশন 1/xi। তাহলে n কত 12 আর সামেশন xi কত 0.15955। এটা ক্যালকুলেশন করলে কত হয়, এটা ক্যালকুলেশন করলে আমরা পাই 79। তাহলে দেখো এই যে m বড়, তার m gm থেকে বড়, gmটা হচ্ছে সরি আমাদের gmটা হচ্ছে দেখি m76 75.76 আর এটা হচ্ছে আমাদের 75.21। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সুতরাং am is greater than gm is greater than h। তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল। তো আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা প্রমাণটা বুঝতে পেরেছ। তোমরা এই যে ম্যাথটা আমি করলাম এইটাই তোমরা SW করবে। পাশাপাশি আমি এই নিয়মের আরো একটা অঙ্ক দিচ্ছি, তোমরা সেটা একটু নোট করে নাও। এই নিয়মের আরো অঙ্ক আছে, পেজ নাম্বার দেখো, এই নিয়মে তোমার এই 18 নম্বর ক্রিয়েটিভটা করবে তোমরা, পেজ নাম্বার